আচ্ছা এখানে আছে। না আমার নাম বলে ঘোষণা দিবে না, আমি শুরু করি। আচ্ছা না লাগবে লাগবে 4 ঘন্টা হলো। আসলে আমরা সবাই ক্লান্ত, আপনারা ক্লান্ত কিনা জানি না, অন্তত আমি ক্লান্ত। কারণ আপনারা যারা বক্তা তারাই শ্রোতা, আর সবচেয়ে বেশি হচ্ছে আমাদের মিডিয়ার বাইরে। আমি সনাতনী কোনো বক্তব্য নই, আমার বক্তৃতা আপনাদের মোটামুটি ভালো লাগবে এটা বিশ্বাস আছে। যাই হোক, সম্মানিত মান্না ভাই, উপস্থিত নেতৃবৃন্দ, আমি আমভাবে আপনাদেরকে অ্যাড্রেস করলাম। ও আমার কথায় মাঝে মধ্যে কিছু বিদেশি শব্দ আসবে, আপনারা মনে করবেন না কিছু। আমভাবে আপনাদের অ্যাড্রেস করলাম, সেই জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। 8টা বেজে গিয়েছে, মিডিয়ার ভাইরা বলছে যে আমাদের তো আর কাজ হবে না আজকে, তো সেই জন্য আমি সবচেয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেবো বলে মনে স্থির করেছি, এবং আমারও এরপরে কিছু কাজ আছে। কিছু মীমাংসিত বিষয় প্রায় এই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার সংবিধানের 106 ধারা অনুসারে শপথ নিয়েছে, নাম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মেয়াদ লেখা নাই। সুপ্রিম কোর্টের যে অ্যাডভাইজারি রুল সেটা দেওয়া হয়েছে। মোটামুটি যদি নিরপেক্ষতা, গণতান্ত্রিক এবং গ্রহণযোগ্য থাকে, এই সরকারের অধীনে নির্বাচন হবে, এটা প্রায় মীমাংসিত। নির্বাচন করে নির্বাচন কমিশন। সরকারের কাজ হচ্ছে শুধু ফ্যাসিলিটেট করা। যেহেতু অতীতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা বিলুপ্ত করা হয় 2011 সালে, তখন থেকে দেখা গিয়েছে এই নিউট্রাল গভর্নমেন্ট না থাকলে নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক, সাংবিধানিকভাবে আসলে টোটো জগন্নাথ। সুতরাং ধরে নিতে পারেন এখনকার নির্বাচন কমিশন স্বাধীন, কিন্তু সংস্কারের বিষয় এসছে। সরকার প্রধান 6টি সংস্কার কমিশন গঠন করেছে, তার মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন অন্যতম, সংবিধান সংস্কার কমিশন অন্যতম, সাথে প্রশাসনিক এবং বিচার বিভাগীয় এবং পুলিশ বিভাগীয় সংস্কার কমিশনও উল্লেখযোগ্য। দুদক তারপরে আসছে। এই সংস্কার কমিশনগুলোর প্রধানদের নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য কমিশন নামে একটা বডি গঠন করেছে। তার সাথে সম্ভবত প্রথম বৈঠক রাজনৈতিক দল সমূহের 15 তারিখ হতে পারে। ওনারা আলাপের সময় আমাদেরকে জানিয়েছেন, তবে এখনো আহ্বান করেনি বিদায় সেটা আমরা সুস্পষ্টভাবে বলতে পারবো না, তবে ধারণা করা যায় 15 তারিখ শুরু করবেন। সেটা হবে গ্রাউন্ড ব্রেকিং সেরেমনি। তারপরে আলাদা আলাদা ভাবে রাজনৈতিক দল সমূহের সাথে বসবেন এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে। আমি বলছি যে নির্বাচন কমিশনের দায়িত্ব যদি নির্বাচন কমিশন পালন করে, সরকার যদি সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের সমস্ত কর্মকাণ্ডে সহযোগিতা করে, সাংবিধানিকভাবে ফ্যাসিলিটেট করে, তাহলে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা অন্তত 99%। এই বিষয়গুলো মীমাংসিত। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবং বর্তমান নবগঠিত নির্বাচন কমিশনের অধীনেই আগামী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি। সেই নির্বাচনের রোডম্যাপ
প্রদানের জন্য আমরা বারবার কথা বলছিলাম। গত কয়েকদিন আগেও সরকারের উচ্চ পর্যায়ে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমরা কথা বলেছি। তিনি মোটামুটি আশ্বাস দিয়েছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই করার জন্য আমরা সমস্ত আয়োজন করছি। নির্বাচন কমিশনের সাথে আমরা দেখা করতে গিয়েছিলাম, তাদের প্রস্তুতি সম্পর্কে আমরা জেনেছি। আইন হচ্ছে জানুয়ারির 2 তারিখ প্রতি বছর ভোটার তালিকা আপডেট হয়, মার্চের 2 তারিখ সেটা আরো রিফাইন্ড হয়, এরপরে আরো কিছু শুনানির প্রক্রিয়া থাকে, সেটা মে মাসের মধ্যে সমাপ্ত হয়। বলছেন জুনের মাঝামাঝি মোটামুটি নির্বাচনী এই ভোটার তালিকা সংক্রান্ত অন্যান্য কর্ম আমাদের সমাধান হয়ে যাবে। ডিলিমিটেশন সহ কিছু বিষয়ে আইনে একটু জটিলতা আছে, সেটা এর মধ্যে একই সাথে চলতে পারে। এবং অন্যান্য রিফরমেশন যেগুলো আছে, সংস্কার নির্বাচনমুখী, জরুরি, স্বল্প মেয়াদী, অনেকেই কথা বলছেন স্বল্প এবং মধ্য দীর্ঘমেয়াদী। এই স্বল্প মেয়াদী সমস্ত সংস্কারগুলো করে আমরা হিসাব করে দেখেছি এটা খুব বেশি হলে মে জুন পর্যন্ত সময় লাগে। তাহলে এরপরে ইমিডিয়েট নির্বাচন নয় কেন? সবাই বলছে বর্ষাকালীন সময়ে নির্বাচন হয় না, অনেক বন্যা টন্যা হয় আমাদের দেশে। অবশ্য আমি প্রথমবার যখন নির্বাচিত হয়েছিলাম সে সময় জুনের 12 তারিখ ছিল 1996 সনে। বৃষ্টি গরমের মধ্যে অনেক কষ্ট হয়েছে, বাট নির্বাচন সুষ্ঠু হয়েছে, আমরা নির্বাচিত হয়েছিলাম। আজকে থেকে 30 বছর আগের কথা প্রায় বলছি। হতে পারে যদি বৃষ্টির মৌসুমে এই দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হতে পারে, নির্বাচনও হতে পারে। তারপরেও সবার ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের তারিখ হোক এবং সরকারও খুব সমস্ত প্রিপারেশন নিয়ে নির্বাচনের আয়োজন করুক, সেটা আমাদের সবার কাম্য। যদি ওনারা নির্বাচন ডিসেম্বরের ভিতরে দিতে চান, তাহলে আরো 3 মাস আগে তফসিল ঘোষণা করতে হয়, অন্তত পক্ষে চূড়ান্ত প্রস্তুতি নিতে হয় নির্বাচন কমিশন, সেটার একটা বিষয় আছে। এই হলো নির্বাচন। তো অনেকে বলবেন যে নির্বাচন করব, কেন করছেন? নির্বাচন ছাড়া আর কি বলবো, আপনারাই বলে দিন। বাংলাদেশে যদি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে কি মধ্যমেয়াদী সংস্কার হবে? দীর্ঘমেয়াদী সংস্কার হবে? জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হবে? গণ অভ্যুত্থানের ছাত্র জনতার শহীদদের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা পূর্ণ হবে? কিছুই হবে না। কথা হলো সেই নির্বাচনের ফলে গঠিত রাজনৈতিক সরকার কতটা গণতান্ত্রিক থাকে, কতটা জনমুখী থাকে, কতটা বিগত দিনের স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কার করে, সেইটা। হ্যাঁ, তার জন্যই তো আলাপ, তার জন্যই তো সংস্কার কমিশন, তার জন্যই তো আমাদের আজকের এই ঐক্যমত। কিন্তু আপনারা এই ঐক্যমত সৃষ্টি করতে গিয়ে আমি মনে করছি অর্ধেক আছে, অর্ধেক নাই। আমরা যারা আছি, এর বাইরেও কিন্তু রাজনৈতিক দল আছে, এর বাইরেও সুধী সমাজ আছে, এর মধ্যেও সাংস্কৃতিক গোষ্ঠী আছে, সামাজিক শক্তি আছে। সবাইকে নিয়ে ঐক্য করতে হবে, কাউকে আপনি বাদ দিতে পারবেন না। একটা বিষয় মনে রাখবেন, ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে, সেই জাতীয় ঐক্য ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই অংশগ্রহণ করেছে, সবাইকে মিলে সেই জাতীয় ঐক্য টিকে রাখতে হবে। এখানে আমরা কেউ টুপিওয়ালা আছি, কেউ টুপিবিহীন আছি, কেউ অন্য কেউ আছি, কাউকে আপনি বাদ দিতে পারবেন না। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই সংগ্রাম লড়াই করেছে, গণতন্ত্রের স্বার্থে সবাইকে নিয়ে আমাদেরকে ঐক্য রাখতে হবে। এবং এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকেই রাজনৈতিক সংস্কৃতি হিসেবে আমাদের চর্চা করতে হবে এই আমাদের এই দেশের রাজনীতিতে। তাহলেই পরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আদর্শিক আমাদের রাজনীতিটা প্রতিষ্ঠিত হবে। আমাদের রাজনৈতিক ফিলোসফি হবে এই দেশে যাতে আর কোনোদিন কনস্টিটিউশনাল ফোয়ারার, সাংবিধানিক ফোয়ারার এবং সংসদীয় এখন নায়কতন্ত্র প্রতিষ্ঠিত না হয়। সেটাই হবে আমাদের ঐক্যের মূল ভিত্তি। এখন প্রশ্ন উঠতে পারে, সেটা কি কখনো এই ইউনিটি অফ দি ডাইভার্সিফিকেশন যেটা মান্না ভাই বললেন, সেটাতে সম্ভব? আসলে এটাই বিউটি, যে কোনো দেশে একটি জাতিগোষ্ঠী থাকে না, একটি গোত্র থাকে না, একটি ধর্ম থাকে না, একটি কালচারের লোক থাকে না, একই খাদ্যাভ্যাসের লোক থাকে না, একই জলবায়ু বা আবহাওয়ার লোক থাকে না। বাট আমাদের এই দেশটা অনেকটা হোমোজেনিয়াস। আমরা একই ভাষায় কথা বলি, প্রায় দেখতে সবাই একই রকম, যদিও বৈচিত্র্য আছে। এবং আমাদের
ম্যাক্সিমাম মানুষের ধর্ম আচারও প্রায় একই রকম। 10% বাদ দিলে যাদের মধ্যে হয়তো বিভিন্ন সংখ্যা আছে, 2%, 8% আছে, কিন্তু এই দেশে সবসময় সম্প্রীতি বজায় ছিল। পার্শ্ববর্তী দেশে যখন ধর্মীয় কারণে রায়ট হয়েছে, তখনও আমাদের বাংলাদেশে কেউ কোনো রকম কোনো রায়টে উস্কানিতে পা দেয় নাই। এটা আমাদের অতীত নজির আছে। 1992 সালে যখন পার্শ্ববর্তী দেশে বাবরি মসজিদ ভাঙা হয় আমাদের দেশ, তখন আমরা সরকারে ছিলাম, একটি ফুলের টোকাও কোথাও পড়েনি। আমরা সেই সম্প্রীতি বজায় রেখেছি। বাংলাদেশে মানুষ অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করার নজির হাজার বছরের এই ভূমিতে। যাই হোক, যেহেতু এখানে মাল্টিপ্লিসিটি আছে, যেখানে বহু রঙের মিশ্রণ আছে, আমাদের এখানে এটাই আমাদের ঐতিহ্য। বাট আমাদের মধ্যে হোমোজেনিয়াস চরিত্র আছে প্রাকৃতিক কারণে, আমাদের ভাষাগত কারণে, আমাদের বিভিন্ন আচার অনুষ্ঠানের কারণে, কালচারের কারণে। সুতরাং আমরা একটি জাতিগোষ্ঠীর মতোই কিন্তু ঐক্যবদ্ধভাবে বসবাস করে আছি এবং করে থাকবো ইনশাআল্লাহ। তো এখানে সংবিধানের বিভিন্ন ধারায় আমি দেখেছি, আজকে প্রফেসর আলী রিয়াজ সাহেব আমাকে 1000 পৃষ্ঠার 5টা ভলিউম পাঠিয়েছে। তার মধ্যে প্রথম খণ্ডের ওজন বা সংখ্যা হচ্ছে 144 পৃষ্ঠা। এর মধ্যে সেই প্রস্তাবগুলোতে আমি যেগুলো দেখেছি, আমাদের এই যে ছাত্র ভাইরা যেসব বলছে যে 24 এবং 71, এত বেশি কন্ট্রাডিকশন ওখানে নাই। কেননা 1971-এর যে ইতিহাস, বাংলাদেশের যে অহংকার, যে স্বাধীনতার লড়াই, এটা অবশ্যই আলাদা। তার সাথে 24কে মিলানো যাবে না, এটা হচ্ছে অনেকের কথা। কিন্তু 24কে কোথাও না কোথাও ধারণ করতে হবে, এটা হচ্ছে আপনাদের কথা। এখানে তো দ্বিমত কেউ করছে না, কিন্তু 71-এর সাথে কম্পেয়ার করা বোধহয় ঠিক হবে না একই প্যারায়। আপনার এখানে যদি কনস্টিটিউশনাল ক্রাইসিসে বা লেজিটিমেসিতে কেউ যদি ভোগে, সরকার মানা করব, ভোগার দরকার নেই। যদিও আপনারা অ্যাকোমোডেট করতে চান, আমাদের ট্রেডিশন হচ্ছে যে সমস্ত ট্রানজিশনাল পিরিয়ডের বিধানগুলো বাংলাদেশের সংবিধানে বিভিন্ন সময় যুক্ত করা হয়েছে সংবিধানের 4র্থ তফসিলে, সেই তফসিলে আমরা 2টো প্যারা যুক্ত করতে পারবো, সেটা একটা আলোচনার বিষয় হবে। এবং লেজিটিমেসি ক্রাইসিস এই গভর্নমেন্টের কখনোই নাই। তারপরও এটা হচ্ছে মোট রক্ষা কবচের জন্য তারা চাচ্ছেন, করা যাবে। বাট প্রিফেস যেটা সংবিধানের যে বলে যে আমরা বাংলা কি হবে ভাই, না প্রস্তাবনা, আমার বাংলা একটু বেশি অসুবিধা। যাই হোক, প্রস্তাবনার মধ্যে যেটা বিবৃত থাকে পৃথিবীর প্রত্যেক দেশের সংবিধানের প্রস্তাবনার মধ্যে, ওখানে মূল জিনিসগুলো থাকে। ওখানে আইন থাকে না, ওখানে কোনো ঘটনার বর্ণনা থাকে না। ওখানে যদি আমরা এক্সাজারেশন করি তাহলে অনেক বিষয়ের প্রশ্ন আসতে পারে। মূলনীতি থাকবে হয়তো অনুচ্ছেদ 4, 5 এর মধ্যে, অন্যান্য বিষয় ভাবে থাকবে। লেজিটিমেসি থাকবে সংবিধানের তফসিলগুলোর মধ্যে, অ্যাকোমোডেট করা যাবে। আলোচনার বিষয়, এটা অনেক বেশি আলোচনা করতে হবে। যাই হোক, আমি এর বেশি বলবো না। কিছু বিষয়ে ঐক্যমত হয়েই আছে। আপনি যে মানে এটা কি জাতীয় রাজনৈতিক সংকটে রাজনৈতিক ঐক্যমতের বিকল্প নেই, আমি তো এখানে সংকট দেখছি না। আপনি আমাদের আজকে চা খেতে ডেকে দাওয়াত করিয়েছেন, আপনাকে ধন্যবাদ। কিন্তু যে সংকট আপনি দেখছি না, সেই সংকট দেখা যেতে পারে সামনে, সেই জন্য আপনি অগ্রিম পদক্ষেপ নিয়েছেন। বাট সবাইকে অন্তর্ভুক্ত করতে পারলে এটা ভালো হতো। আপনারা একটা ইনক্লুসিভ ডিসকাশন ইন বিটুইন অল দি স্টেক হোল্ডার্স, পলিটিক্যাল পার্টিস অ্যান্ড সোশ্যাল পাওয়ার্স। আমি আগেই বলেছি যে আমার কিছু মাঝে মধ্যে বাংলার বাইরে আসো, আপনারা আমাকে ক্ষমা করবেন, কারণ আমি 10 বছর বাইরে থাকার কারণে ও বাংলা ছাড়া বাকিটা চর্চা হয়েছে, সেই জন্য একটু অসুবিধা হয়ে যায় আর কি। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, সেটার সংকট সামনে হতে পারে এই আন্দাজে আমরা বয়ান করছি আর কি এখানে। যাই হোক, আমার মনে হয় উদ্যোগটা খুবই মহৎ। যদি আমরা রাজনৈতিক ঐক্যটা ধরে রাখতে পারি, এটাকে শক্তিতে রাখতে পারি, যে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গঠিত হয়েছে সেটাকে যদি রাজনৈতিক সংস্কৃতি হিসেবে রাখতে পারি, আমার বড় বোন যে বয়ানটা প্রথমে দিয়েছিলেন সেটাতে আমরা এক জায়গায় আসতে পারবো। কারণ পৃথিবীর বহু বিপ্লব হাতছাড়া হয়ে গেছে পরবর্তীতে নিজেদের মধ্যে অনৈক্যের কারণে।
জাতীয় বিভক্তির কারণে। মিশরে হয়েছে, তিউনিসিয়া হয়নি, অন্য দেশে হয়েছে, আরেক দেশে হয়নি। আমাদের এখানে যে ব্যাহাত হয়ে যাবে না তার কোনো সম্ভাবনা কি আছে? যেহেতু পতিত স্বৈরাচার প্রচুর পুঁজি নিয়ে একটি দেশে বসে আছে, অপারেট করছে, ভাষণ দিচ্ছে, আমাদের এই যে ইয়াং ছেলেপিলেরা রিয়াক্ট করছে। আমি মনে করি রিয়াকশনের দরকার ছিল না। সেহেতু তার একটা তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে, আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার। তার একটা তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার, এবং সেটার ফায়দা তারা নেয়ার। এইটুকু আমরা বুঝলেই হবে, এইটুকু বুঝলে আমাদের মধ্যে ঐক্য হবে। তাদের চাহিদা আছে জুলাই ঘোষণাপত্র, না ডিক্লারেশন, জুলাই ডিক্লারেশন। আমরা তো বলেছি এটা একটা পলিটিক্যাল ডিক্লারেশন, পলিটিক্যাল পাওয়ারও ঐতিহাসিক দলিল হবে সামনে। কিন্তু সেটা নিয়ে হঠাৎ করে নিজেরা 5.5 মাস 6 মাস করে এত অস্থিরতা তো দরকার ছিল না, আলাপ করা যেত। এখন সেটার মধ্য দিয়ে আমরা একটা ইউনিটিকে আমরা বন্ডিং এর মধ্যে নিয়ে আসতে পারবো, সেটা ঠিক আছে। আজকে আমার সাথে বৈঠক আছে এই জুলাই ঘোষণাপত্র নিয়ে। যাই হোক, আমরা সবাইকে একসাথে ঐক্যবদ্ধ করে এই ঘোষণাপত্রের শরিক মালিকানা দিতে চেয়েছি, যাতে অনৈক্যের কোনো সৃষ্টি না হয়, এটার কৃতিত্ব যাতে কোনো একটা অংশ না নেয়। দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অনেক কিছু হয়েছে, অনেক রক্তপাত হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে। আমি নিজেও সেই 10 বছর গুমের শিকার। সেগুলো কি আমরা ধারণ করব না? এখন যদি বলে যে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে, মান্না ভাই ক্ষমা করবেন, কথা বলতে লম্বা হয়ে যাচ্ছে না? যাই হোক, ওই মাইক দিলে যেটা হয় আর কি, তো সেটার পরবর্তীতে কি জাতিতে অনেক রকমের বৈপ্লবিক বলবো না, অভ্যুত্থানিক ঘটনা কি হয়নি? সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে তখন থেকেই আমরা নির্যাতিত। মান্না ভাইরা আমাদের সিনিয়র ছিলেন তখন থেকেই আমরা সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে বিরাম সংগ্রাম করতে করতে, অবশ্য যখন 90 হয়েছে তখন আমি নেই, আমার পরবর্তী জেনারেশনরা আছে। সামরিক স্বৈরাচারের বিদায় না হলে কি সাংবিধানিকভাবে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো? তিন জোটের রূপরেখা হতো না। যদি বাকশাল বহাল থাকতো তাহলে কি 7ই নভেম্বর হতো? তাহলে কি 1979 সালে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন হতো? এগুলো অনেক ইতিহাস, কিন্তু সব ইতিহাস সংবিধানে আসে না, এগুলো রাজনৈতিক দলিলে আসে, এগুলো আর্কাইভে আসে। কিছু কিছু জিনিসের মর্যাদা আছে একটু স্পেশাল। কয়জন একটু আগে একজন বক্তা বললেন যে 10ই এপ্রিল 1971 সালের স্বাধীনতা ঘোষণাপত্রের অবস্থান হয়েছে সংবিধানে 5ম তফসিল, কিন্তু আপনারা কি জানেন সেটা ইতিমধ্যে আর নাই। সেটা 5ম সংশোধনীর রায়ের মধ্য দিয়ে এবং এই সংবিধানের সংস্কার কমিশন রিপোর্টের মধ্য দিয়ে সেটা 5ম, 6ষ্ঠ এবং 7ম বিলুপ্ত করার একটা সুপারিশ এসছে। কারণ এটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে একজন ব্যক্তির বক্তৃতাকে তার সাথে আর একটা তফসিলে রাখার কারণে। হাতে লেখা একটা স্বাধীনতা ঘোষণা দেয়ার কারণ স্বাধীনতার ঘোষণাপত্র এটা একটা ঐতিহাসিক দলিল, সেটা আর্কাইভে ছিল, মর্যাদায় ছিল, সেটাকে মানুষ ধারণ করেছিল, কিন্তু বিতর্কিত করা হলো অন্য 2-1টা জিনিসের সাথে যুক্ত করে তফসিলের অন্তর্ভুক্ত করার কারণে। সুতরাং 15th অ্যামেন্ডমেন্ট যখন একই সাথে নাল এন্ড ভয়েড ডিক্লেয়ার করার জন্য রিড করা হলো, সেখানে সেটাও এসে গেল। এখন সংস্কার কমিশনের রিপোর্টে প্রায় সব স্টেক হোল্ডার 15th অ্যামেন্ডমেন্টের সমস্ত বিষয়গুলো যেহেতু বাতিল চেয়েছে, তারাও সেটা রেকমেন্ড দিয়েছে। আমি পড়েছি ইতিমধ্যে, তারাও সুপারিশ করেছে সেটা। একইভাবে যেমন হচ্ছে একজন ব্যক্তির প্রতিকৃতি, ছবি টানানো, জাতির পিতা ইত্যাদি ঘোষণা, সেই অনুচ্ছেদ বাতিলের সুপারিশ এসছে। এই বিষয়গুলো তো ঐক্যমত সৃষ্টি হয়ে গেছে। তারা সেই রিপোর্টগুলোতে যারা যারা সুপারিশ করেছে এবং যারা জরিপের মধ্যে ফলাফল এসছে, সারা জাতি তো আসে নাই, সেগুলো নিয়ে আলোচনা করে
অনেকগুলো বিষয়তে গ্রেটার কনসেনসাস সৃষ্টি করতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদে। এবং সেজন্য অতি অবশ্যই দরকার একটি নির্বাচন এবং নির্বাচিত সংসদে সেটা আলোচনার মধ্য দিয়ে সংবিধানে সেগুলো সংশোধিত হতে পারে। আর একটি বিষয় মীমাংসিত, আমরা এখন সংবিধান পুনর্লিখনের মধ্যে আর কেউ নাই, সেই কথা এখন আর কেউ বলছে না। বলছে যত বেশি সংশোধনী প্রয়োজন সংশোধনী না করে কম বিতর্কের মধ্য দিয়ে, অধিক আলোচনার মধ্য দিয়ে আমরা একটি বৈষম্যহীন সাম্যের ভিত্তিতে গণতান্ত্রিক সামাজিক সুবিচারের রাষ্ট্র নির্মাণে আমরা কাজ করি এবং সেইখানে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। এই আহ্বান জানিয়ে আমি সকলকে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি মনে করছিলাম সংক্ষিপ্ত দেব, কিন্তু যা হয়। ধন্যবাদ আপনাদের সকল। বোমটাম দেওয়ার দরকার নেই, বোমা ফাটা পড়া, যত তাড়াতাড়ি সব শেষ করে দেব। আপনাদের সবাইকে আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ ধরে এই আলোচনা শুনেছেন, ভালো লেগেছে আপনাদের? এনজয় করেছেন? বিরক্ত হননি? আচ্ছা, আপনাদের কি মনে হয় ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে? না, জনাব সালাউদ্দিন তো বলেছেন সরকার মোটামুটি আশ্বস্ত করেছেন। শব্দটা শুনেছেন ঠিক মতো? উনি বলেছেন সরকার মোটামুটি আশ্বস্ত করেছে। আর সরকারের পক্ষ থেকে পরে যে ব্রিফিং করা হয়েছে, সেই ব্রিফিংয়ে বলা হয়েছে যদি সবাই সম্মত থাকে। আমি ঠিক বলেছি? বুঝেন, যদি সবাই সম্মত না হয় তাহলে ডিসেম্বরে ভোটটাও হতে পারে। এই জন্যই জাতীয় ঐক্যমত্যের কথা বলছি, এটা লাগবে। এবং কি করছে ডক্টর ইউনূস বলেছিলেন আমি কোন সংস্কার চাপিয়ে দেব না, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যা আসবে তাই সংস্কার করব। সেই জন্য তিনি একটা কনসেনসাস কমিশন করেছেন, যার চিফ তিনি নিজে। এটার জন্য 15 তারিখ থেকে উনি কথা বলবেন। আচ্ছা, কথা বলবার কি আছে? আমাদের যাদের যা যা প্রস্তাব ছিল সব তো লিখে দিয়েছি। ওই লেখাগুলো একসাথে টানলে দেখেন না ওর মধ্যে কোনটা কোনটা সবার মিলে, সেটাই তো ঐক্যবাক্য। তো তার ভিত্তিতে সংস্কার করতে পারেন এবং তার ভিত্তিতে নির্বাচনে দিতে পারেন। তাহলে সবার সাথে কথা বলে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে করা কেন? আমি বক্তৃতা লম্বা করব না, কারণ এখন সেটা সময় নয়, কিন্তু এইটা সবার মনে রাখা দরকার। পলিটিক্স আলটিমেটলি ইজ এ কোয়েশ্চেন অফ স্টেট পাওয়ার। ইউনিভার্সিটি ইলেকশনের সময় পুরা ডাকসু কনস্টিটিউশনের সংস্কার চাই। আমি 2 বার ডাকসুর ভিপি ছিলাম, একবার চাকসুর জিএস ছিলাম। কোনোদিন দেখি নাই যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর চাকসু, রাকসু বা ডাকসুর কনস্টিটিউশনে হস্তক্ষেপ করে। কনস্টিটিউশনে হস্তক্ষেপ রাষ্ট্রের ক্ষেত্রে হয়, প্রেসিডেন্ট করে, আর্মি করে, অন্য জায়গায় করে। সেটা পার্শিয়াল সংস্কার করে নির্বাচন করবেন, আর ইউনিভার্সিটি বেলা ফুল সংস্কারের প্রশ্ন কেন? তার কারণ হচ্ছে ডাকসুতে যারা জিতবে কমনলি একটা ধারণা যায় যে ওরা বোধহয় দেশের নির্বাচনে জিতবে, এবং দেশের নির্বাচনই সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন। আবার বলি, কথা লম্বা করব না। যেভাবেই দেখেন, আমার ডান পাশে যারা সালাউদ্দিন বসে আছেন, উই হ্যাভ ভেরি গুড রিলেশন। বোঝেন, টুকু ভাইয়ের সঙ্গেও বহুদিনের সম্পর্ক, কিন্তু তারপরে আমি তো বিক্রি করি না। আমি জানি আগামী নির্বাচন যদি হয়, যত তাড়াতাড়ি হবে না বিএনপির রেজাল্ট তত ভালো হবে। আর বিএনপির রেজাল্ট ভালো হলে
বিষয় এরকম দাঁড়াবে, আগামী দিনের রাষ্ট্র বিএনপি চালাবে। আমি বিএনপির কাছে আশা করতে চাই, যেই সংস্কারের জন্য এত মানুষ জীবন দিল, যেই নতুন বাংলাদেশের জন্য এত যুবক অঙ্গহানি হলো, বিএনপি যেন সেই কমিটমেন্টে থাকে। সেই কথা বলে একটু সংশয় প্রকাশ করলাম, তাতে কি দোষের কিছু আছে? কারণ স্বাধীনতা যুদ্ধ থেকে এই পর্যন্ত যত বড় বড় আন্দোলন হয়েছে, পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের পরে যারা ক্ষমতায় গেছেন তারা তো সেরকম করে কমিটমেন্ট রাখেনি। অতএব আমি একদিকে আমার বিশ্বাস এবং আস্থা বিএনপির প্রতি রাখতে চাই, আর আরেকদিকে খুবই সতর্ক দৃষ্টি রাখতে চাই বিএনপি যেন ফল না করে। সারা জাতির কাছে, সবার কাছে, এই ছাত্র বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে বলেন, আমি বলবো এই সতর্ক চোখ সবসময় ক্ষমতার প্রতি থাকা দরকার। আমরা যখন একটা ঐকমত্যের কথা বলছি, তার মানেই হলো উইথ ডাইভার্সিটি ইউনিটি হবে। কখনোই দুটো পার্টি এক হবে না, কখনোই যেরকম করে বিএনপি দেশ চালাবে সেরকম করে আমি দেশ চালাবো না। আমার একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে। দেখতে হবে কোনোটাই যাতে কোনোটাকে না কাটে। ঐক্যটা কেন, ঐক্যমাত্র কেন দরকার? এই জন্যে যে আমি ঠিক মতো গণতন্ত্রে উত্তরণ করতে চাই। এইখানে আমার কিছু ছাড় দিতে হবে। যদি এরকম হয় যে আমার সার্বভৌমত্বের প্রতি কোনো হুমকি আসতে পারে, সেই জায়গায় আমার সমস্ত দলীয় ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে হলেও জাতীয় স্বার্থকে বড় করতে হবে। আমি এই যে আজকে এতক্ষণ ধরে এক্সারসাইজটা করলাম, আমাদের লক্ষ্য কি? আমরা ঐক্যবদ্ধ করতে চাই, এবং এই জন্যে সবার আগে আপনার মননের মধ্যে আসতে হবে। এই জন্যে আমাকে অনেক কিছু ছাড়তে হতে পারে। যদি নিজেরটা ধরে রাখবার চেষ্টা করি, যে কোনোভাবে নিজে জিতে থাকবো এইরকম ভাবি, তা হবে না। আমাকে উইন উইন ভাবতে হবে, এবং ডেমোক্রেসির এইটাই একটা প্রিন্সিপাল। আর কথা না বাড়াই, ওদিকে খাবার ঠান্ডা হয়ে যাবে, আর বেশি দেরি করলে ওটা চাইনিজ ফুড বেশি মাত্রায় ঠান্ডা হবে। বলেছি রেডি করে রাখতে, আপনাদের গিয়ে নিয়ে যেতে হবে। ওগুলো টেবিলে সার্ভ করা যাবে না। হয়তো আশেপাশে টেবিল যেখানে আছে, সিনিয়ররা কেউ কেউ বসতে পারবেন, যারা যেখানে বসতে পারবেন বসবেন। যত তাড়াতাড়ি শেষ করতে পারেন তত ভালো। আবার আপনাদের সবাইকে